একটা গল্প দিয়ে শুরু করি। ধরুন একটা প্রজাপতি। প্রজাপতিটা সারাদিন উড়ে বেড়াতো। এই ফুলে বসতো, ওই ফুলে বসতো। তো একদিন এই প্রজাপতিটাকে আটকানো হলো। আটকে একটা কাঁচের বয়ামে ভরে দেওয়া হলো। তো কাঁচের বয়ামে ভরার কারণে প্রজাপতিটা আর উঠতে পারে না। ধাক্কা খায়। তবে এই বয়ামের ভিতরে ধাক্কা খেতে বয়ামটা প্রজাপতিটা ভেঙে ফেলে। এরপরে প্রজাপতিটা ঠিক আগের থেকে, আগে যেমন ছিল নতুন করে সে আরো রঙিন, আরো শক্ত এবং আরো মুক্ত হয়ে ওঠে। তো গল্পটা রূপক গল্প বললাম, কিন্তু এর সাথে একটা মিল আছে একজনের। তো এই মিলটা কার সাথে আছে বলতে পারবেন? আমার সাথে। দর্শক, খাদিজাতুল কুবরা। উনি ২০২২ সালে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার হয়েছিলেন এবং দীর্ঘ প্রায় ১.৫ বছর কারাগারে ছিলেন। পরবর্তীতে উনি মুক্তি পান এবং মুক্তি পেয়ে ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার নিযুক্ত হন এবং সামনে যে যকসু নির্বাচন, অর্থাৎ জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচন, সেখানে উনি জিএস ক্যান্ডিডেট, ছাত্রদল সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান থেকে। খাদিজাতুল কুবরা, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। বিশেষ করে ধন্যবাদ নিউজ 24 কে ভাইয়া। আপনি কেমন আছেন? হুম। জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। একটু আগে প্রজাপতির গল্প বললাম। আপনি জেলে কেন গিয়েছিলেন? একটু ঘটনাটা উম জানতে চাই। আমি স্কুল থেকেই ডিবেটার ছিলাম। মানে কথা বলতাম, স্পিচ দিতাম সবসময়। কলেজ ডিবেটার ছিলাম। এমবিএস এর জেনারেল সেক্রেটারি ছিলাম আমি, নৌবাহিনী কলেজে, মিরপুর ১৪। তো আমি আসলে কথা বলতাম। কথা বলতে ভয় পেতাম না। হুম। তো এভাবে হচ্ছে ক্যাম্পাসে আসলাম। ক্যাম্পাসে আসার পরে ক্যাম্পাসে যখন ১৫ থেকে ২০ দিন বয়স আমার, হল খোলা নিয়ে আন্দোলন করছি। আমি সামনে যেয়ে ব্যানার নিয়ে দাঁড়ায় পড়লাম। তারপরে হচ্ছে বলল, "কেউ কথা বলতে চান?" আমি বললাম, "আমি বলব।" মানে হল নাই, তার কি সমস্যা হচ্ছে আমাদের সেই ব্যাপারগুলো নিয়ে কথা বলতে। তো তারপর বেশ কিছু যারা রাজনৈতিক ব্যক্তিবর্গ ছিল সেই সময় ২০ সালে, হুম। তাদের চোখে আমি পড়ে যাই যে, "এই মেয়ে ক্যাম্পাসে আসছে মাত্র ১ মাসও হয় নাই। ও এত কথা বলে, এত সাহস, ওকে হুম। দেখতে হবে।" তো তারপর করোনার জন্যে ক্যাম্পাস তো বন্ধ হয়ে গেল। সবকিছুই লকডাউন দিয়ে দিল। সবকিছু অনলাইন ভিত্তিক শুরু হুম। হয় তখনই। তো আমার কাছে কয়েকটা জায়গা থেকে অফার আসে যে, "তুমি অ্যাজ আ উপস্থাপিকা কাজ করবে কিনা?" তো আমি বললাম, "ঠিক আছে, করি। যেহেতু আমার এটার মধ্যে প্যাশন আছে, ইন ফিউচার হয়তো আমি এটা নিয়ে কাজও করব।" কিন্তু শর্ত দিয়ে দিয়েছিলাম যে, আমাকে কোয়েশ্চেন গুলো বানিয়ে দিতে হবে। আমি জাস্ট আপাতত কিভাবে চালিয়ে যাওয়া যায় একটা প্রোগ্রাম সেটা প্র্যাকটিস করব। তো ২-৪ টা প্রোগ্রাম করার পরে একটা পেজ থেকে অফার আসে যে হচ্ছে মেজর দেলোয়ারের সাথে কথা বলতে হবে। তো আমি বললাম, "ঠিক আছে।" তো সেই সময় মেজর দেলোয়ারের সাথে এরকম একটা টক শো দেখলাম। সে হচ্ছে সরকারকে, মানে হাসিনা, ফ্যাসিস্ট হাসিনাকে ইচ্ছামতো ধুয়ে দিচ্ছে। যা আসতে বলতেছে। মানে আরকি যেটা হুম। রিয়ালিটি, সবাই বলতে পারে না। আমি খুব ইন্সপায়ার হলাম। তখন যে এই ডিজিটাল নিরাপত্তা আইন আছে বা এই ব্যাপারগুলো আমি জানতাম না। তারপরে আমি তার সাথে প্রোগ্রামটা করার পরপরই আমার নামে মামলা হয়ে যায়। কিন্তু আমি আসলে এই ব্যাপারে কিছুই জানতাম না। ২০২২ সালে ঠিক ২ বছর পরে, ২ বছর আমাকে পলাতক দেখানো হয়, ওয়ারেন্ট জারি করা হয়। মানে মামলাকে কতভাবে, কত প্রকারে স্ট্রং করা যায়। আর সবচেয়ে বড় কথা, চার্জশিট বের করে তারপর আমাকে ধরছে। মানে হুম। আমার থেকে কোনো বয়ান নেওয়ার প্রয়োজন মনে করে নাই, কোনো কিছুই না। হঠাৎ করে বাসায় আসে ২০২২ সালের ২৭ আগস্ট রাত ৯টা বাজে, তখন শনিবার ছিল। দরজায় এসে নক করে আসে, ভিতরে এসে কথা বলে, "আপনাকে একটু যেতে হবে কথা বলতে।" এই যে কথা বলতে গেলাম, সেখান থেকে আমার জীবন থেকে ১৫ মাস গায়েব হয়ে গেল। ১৫ মাস পরে বাসায় ফিরলাম আরকি। জেল জীবনের অভিজ্ঞতাটা আপনার কেমন? আপনার সাথে তো নারী বন্দীরাও ছিল। কোনো বিশেষ ঘটনা যা আপনাকে স্পর্শ করে, ভাবায়, কাঁদায় অথবা ভালো লাগায়, এরকম কি কোনো ঘটনা আছে বা আপনার জেল জীবনের যে অভিজ্ঞতা? আমার তো আসলে এরকম অনেক অভিজ্ঞতাই আছে। ১৫ মাস তো আর কম না। হুম। যেদিন হচ্ছে আমাকে ধরে নিয়ে যাওয়া হয়, তো আমি তো এগুলো আসলে বুঝি না। কারণ এরকম কখনো কোর্টের বারান্দা দিয়ে হাঁটতে হয়নি। বাবা বিদেশে থাকে। হুম। মা, বড় বোন আর ছোট ভাই। তো আমাকে না ধরে নিয়ে গেছে, না সবাই কান্না করছে। কিন্তু আমি যথেষ্ট স্ট্রং ছিলাম। আমি কান্না করিনি কখনো। তো আমি যখন ১ম দিন কোর্টে ধরে নিয়ে যাওয়া হয়, তারপর হয়তো বলা হইছে যে জেলে প্রেরণ করা হোক বা এরকম। তাও আমি বুঝি না এগুলা। তো আমার পিছনে আমার মা, বোন সবাই হাঁটতেছে আর কান্না করছে। আর ক্যাম্পাসের আমার ব্যাচমেট ছিল অনেকে। আমি কন্ট্রোল করে রাখছিলাম। আমি কারো সাথে কথা বললাম। জাস্ট মাথা নিচু করে হাঁটছিলাম। কোর্ট থেকে গারদ পর্যন্ত। হুম।
যেই আমি গারদের যেয়ে বসলাম তখন তো আর কেউ নাই। আমার চিৎকার করে কান্না করা শুরু হয়ে গেছে যে, কোথায় আসলাম? সারা রাস্তায় কান্নাকাটি করতে, করতে জেলখানার ভিতরে গেলাম। এই কান্নাকাটি অবধারিত চলতেছেই চলতেছে। ১ম ১ মাসে অনেক কান্না করছি। মানে সবার সামনে আরকি। যে আমাকে নিয়ে যাও, আমি আর পারতেছি না। এরকম কিছু করছি। তো যখন দেখলাম যে আমার ফ্যামিলির মানুষজন অসুস্থ হয়ে যাচ্ছে, কারণ কোথায় যাবে? মানে এক প্রকার মানুষজন লাথি দিছে বলা যায় যে যখনই কারো কাছে গেছে বলছে পারবো না। কেন করছে? মানে এইভাবে অপমান করা হইছে। ইউনিভার্সিটির প্রক্টর ছিল, সে বলছে যে এদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও এখান থেকে। এরকম কথা বলা হইছে। এলাকাতে যখন গেছে কমিশনার বা এরার কাছে বলছে, "এ মেয়ে তো বেয়াদব, এই মেয়ের এত সাহস কেন?" তারপরে প্রক্টর বলছে যে গদি পাবে, এজন্য খুব বেশি ক্ষমতা হবে। এরকম অনেক কথা বলছে। লয়াররাও আমার মামলা নিতে চায় নাই। হুম। বলছে যে আমি মামলাটা নিব, কিন্তু আমি যোগাযোগ করতে পারবে না আমার সাথে। কিছু মানুষ বলে আপনারা আগে টাকা দেন, তারপরে বের করতে পারলে পারবো, না পারলে না পারবো। আমি যখন ১ মাসের মাথায় আমার আম্মুর সাথে ১ম দেখা, গারদে আরকি। গারদের ভিতরে টাকা দিয়ে ঢুকতে হয়। ৪-৫ হাজার টাকা দিয়ে মেবি ঢুকছিল আম্মু আর আপু। আমাকে আম্মু বলতেছে যে, "আমি সব বিক্রি করে দিব। আমার স্বর্ণ গয়না যা আছে, আমার তোকে লাগবে।" তো আমি পরে বললাম, "এসব বোকামি করো না। এগুলো করে তো লাভ নাই।" তো আপু ছিল বলেই আম্মুকে একটু কন্ট্রোল করে রাখতে পারছে। কারণ নাইলে কন্ট্রোল করতো কি? আম্মু দেখা যাচ্ছে সব বিক্রি করে বসে আছে। কোনো কিছু কোনো দিকে যাওয়ার নাই। ফ্যামিলির মানুষজন মানে হাত ছেড়ে দিছে। কেউ আসে নাই। ক্যাম্পাস থেকে মানুষজন কিছুদিন আসছে, আর আসে নাই। কেউ যায় না। আমি যে ১৫ মাস জেলে ছিলাম, আমি আমার ফ্যামিলির ২ টা মানুষ ছাড়া হুম। আমি আমার জেল গেটে মানে দেখা করার ঘরে আমি কাউকে কখনো দেখি নাই। কেউ আমাকে কোনোদিন দেখতে যায় নাই। তো পরবর্তীতে যখন ১ মাসের মাথায় দেখলাম ফ্যামিলির মানুষজন অসুস্থ হয়ে গেছে, তারপরে আমি তাদের সামনে কান্না করা বন্ধ করে দেই। এমনও দিন গিয়েছে যে আমি কান্না করছি অঝরে, আমার কষ্ট হচ্ছে, আমি অসুস্থ বা এরকম কিছু। আমি বলছি যে, "আমি তো কান্না করছি না, তোমরা করছো কেন? আমি তো স্ট্রং, দেখো না আমার কিছু হয় না।" তা আমি অবধারিত কান্না করেই যাচ্ছি। আমার কিডনিতে স্টোন ছিল, আমাকে ট্রিটমেন্ট করানো হয় নাই জেল প্রশাসন থেকে। আমার রিপোর্টগুলোও পাল্টাই দেওয়া হইছে। আমার কিডনির রিপোর্টগুলো পাল্টাই দেওয়া হয়। দেখানো হয় যে আমি হচ্ছে ফিট আছি, হয়তো আমার কোমরে একটু সমস্যা। একবার হচ্ছে মাটি কাটতে গেছি, তো আমার এখনো ব্যাকবোন একদম সোজা হয়ে গেছে। আমার কোমরে প্রবলেম আরকি। আর যেহেতু কিডনিতে স্টোন, তো ওইটার প্রেশার আছে। তো মাটি কাটতে, কাটতে আমি কান্না করে দিছি যে আমি তো পারছি না। তো প্রশাসন এটা কানে নেয় নাই। জেল মাটি অথরিটি। কাটতে মানে? জেলখানায় অনেক কাজ থাকে। আচ্ছা, মেইনলি কাজগুলো হচ্ছে কয়েদিদের। কিন্তু জেলখানায় হ্যাঁ, হাজতীদেরকে দিয়েও কাজ করানো হয়। মাটি আচ্ছা, কাটা, হ্যাঁ, আমি তো ঘাস তাই কাটা। জানতাম কয়েদির তো জি, আমি। না হুম, আমাদেরকে দিয়ে করানো হয়। নরমালি করানো হয়। আচ্ছা, হাজতীদেরকে দিয়ে। মাটি কাটা, ঘাস কাটা, হুম, তারপরে হচ্ছে গাছে পানি দেওয়া, ফ্লোর পরিষ্কার করা, হুম। হাউস পরিষ্কার করে, এরকম অনেক কাজ তো ছিল। আপনি মাটি কাটতেন? মাটি কেটেছি, কয়েকদিন কেটেছি। আচ্ছা, হ্যাঁ, তো তারপর বলুন। হাঁপিয়ে যাচ্ছিলাম বলছি, কিন্তু প্রশাসন মানে এই যে জেল অথরিটি সেটা কানে নেয়নি। তো আমাকে এরকম টর্চার করছে। তো হুম, পরবর্তীতে আমি যখন আমার রিপোর্ট কিছুই আসছে না, তারা এখন আমাকে কিভাবে আটকাবে? তারা আমাকে ৭ দিনের জন্য সেল পাস করায় দেয়। যেখানে হচ্ছে ফাঁসির আসামিরা থাকে মেইনলি। হুম, হুম, অ্যাজ পার দ্য কনস্টিটিউশন যে আন্ডার ট্রায়ালে কোনো আসামিকে ফাঁসির আসামির সাথে দেওয়া যাবে না বা সেখানে দেওয়া যায়। সেখানে আমাকে দেওয়া হয় পানিশমেন্ট হিসাবে। হুম। জাস্ট কি আমি হচ্ছে গভর্নমেন্টের বিরুদ্ধে কথা বলছি। ওইখানে সুপার ছিল, আমাকে ডেকে বলে, "কি মামলা?" তো আমি বললাম যে, "স্যার ডিজিটাল নিরাপদ।" বলে, "কি পর্নোগ্রাফি?" তো আমি সেটা শুনে আরো কান্না করে দিছি যে এগুলো আমাকে কি বলতেছে? আমি বললাম, "না স্যার, ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা, সরকারের বিরুদ্ধে কথা বলা আরকি।" বলে, "তোরে তো গুলি করে মারা উচিত।" ওবায়দুল ছিল সেই সময়ের জেল সুপার। তো তারপরে এরকম করে গেলাম, সেলে ছিলাম। পরবর্তীতে হয়তো জানানো হলো, মিডিয়া হইছে। পরে হুম। শুনেছিলাম আইনমন্ত্রী হয়তো কল দিয়ে আমাকে ৫ দিনের মাথায়, ৭ দিনের আমাকে পানিশমেন্ট দেয়। সেখানে আমাকে ৫ দিনের মাথায় বের করা হয়। সেল থেকে নরমাল ওয়ার্ডে দেওয়া হয়। খাবার-দাবার তো খাওয়ার মতো ছিলই না একদম। মানে আসলে জীবনটা খুবই দুর্বিষহ ছিল। ওই জেল অথরিটির সাথে হয়তো গভর্নমেন্টের কানেকশন ছিল। হুম। যতটা আমাকে কোণঠাসা করে রাখা যায় ভিতরে, আমাকে বের হতে দেওয়া নিষেধ করে দিয়েছিল। পাপিয়া ছিল। ও খুব মেন্টাল টর্চার, মানে প্রত্যেকটা মানুষ জাস্ট হুম। মিডিয়ার জন্য হয়তো আমার গায়ে হাত তোলা হয়নি। কিন্তু যদি মিডিয়া না থাকতো আমার পাশে, হয়তো আমাকে ফিজিক্যালিও টর্চার করা হইতো জেলখানায়। আপনি আম্মু জগন্নাথ করে। বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। জি। ছাত্রদলে কেন যোগ দিলেন? দেখেন, একটা কথা হচ্ছে যে আমি লিবারাল একজন মানুষ। আমি প্রত্যেকটা মানুষের ধর্ম, কর্ম, মতাদর্শ সবকিছুকে সম্মান প্রদর্শন করি। কিন্তু ইসলামের দৃষ্টিকোণ থেকে আমি যেহেতু একজন নারী, বিশেষ করে মুসলিম, তো আমারও কিছু দায়বদ্ধতা আছে। তো আমি সেগুলো পালন করার চেষ্টা করি। তাই বলে এই না যে আমি একটা নির্দিষ্ট গোষ্ঠীর হয়ে গিয়েছি। আমি আসলে ছাত্রদলে যোগদান করার বিশেষ কারণ হচ্ছে জগন্নাথ এরিয়াটা। আমাদের জগন্নাথ এরিয়ায় ছাত্রদলের আসলে
আমি দেখিনি যে তাদের নামে কোনো ধরনের অপবাদ আছে বা খারাপ কাজের সাথে তারা যুক্ত আছে। আমি সেই ১ বছর, আমি তো জেল থেকে বের হয়েছি ২ বছর কিন্তু হয়ে গিয়েছে। তো এই ২ বছর তো ১ম বছর তো বাদই দিলাম, কারণ আমি তো চাইলেও তখন কিছু করতে পারতাম না। একটা বছর অবজার্ভ করলাম যে হুট করে একটা জায়গায় গেলেই হবে না, যে আমি গেলাম, আমার সেই দলের ধস নামলো, সেই দায়ভারটা আমাকে নিতে হবে বা আমার কাজ করার জায়গা থাকলো না। হুম। তো দেখলাম যে তারা শুরুর থেকে একদম মানে একদম ৫ই আগস্টের পরপরই শিক্ষার্থীদেরকে বিভিন্নভাবে ভর্তি হতে সহায়তা করছে। কারো কিছু লাগলে সেই ব্যবস্থাটা করছে। বিভিন্ন ধরনের মেডিকেল ক্যাম্পেইনিং করেছে। হুম। তো সবকিছু মিলিয়ে আমার কাছে ব্যাপারগুলো ভালো লেগেছে। আর তারা সবচেয়ে বড় কথা, তারা আমাকে রিচ করেছে। তারা আমাকে প্রায়োরিটি বা সম্মানের যে জায়গাটা, সেই জিনিসটা আমি তাদের কাছে পেয়েছি, যেটা সবচেয়ে বড় জায়গা। নারী হিসেবে তারা আমাকে যে সম্মান দিয়েছে, ইভেন আমাকে এনশিওর করেছে যে আমার জন্য বা আমি যেভাবে কাজ করতে চাই তারা আমাকে ঠিক সেভাবেই সাহায্য করবে, ততটুকু স্কোপ আমার জন্য তারা ক্রিয়েট করবে। সাধারণ শিক্ষার্থীর সাথে যে ছাত্র দলের যে একটা গ্যাপ বা হুম। কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল, তো সেই জিনিসটা বা সেই জায়গাটা পূরণ করতে আসলে আমার আশা। আর আরেকটা কথা বলতে গেলে ব্যাপারটা হয়তো দলীয় দিকে যায়, কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়টা তো বেগম খালেদা জিয়া নিজে তৈরি হুম। করেছেন। তো হয়তো যদি দল ক্ষমতায় আসে, তাহলে সেদিক থেকে হয়তো আমি আমার ইউনিভার্সিটির যে এত সমস্যা, চেষ্টা করব যে ওই জিনিসগুলো যাতে খুব তাড়াতাড়ি হয় বা শেষ করা যায়, যেমন সেকেন্ড ক্যাম্পাস হোক বা আবাসনের ব্যাপারগুলো, এই জিনিসগুলো হয়তো করাটা আমার জন্য ইজি হবে। আচ্ছা, আমরা ওই বিষয়গুলোতে যাব। জি। এখন তো আপনি ছাত্র রাজনীতিতে সক্রিয়। তো বিশ্ববিদ্যালয়গুলোতে নারীদের রাজনীতি করার পরিবেশটা কি প্রতিকূলে আছে? আপনার কাছে কি মনে হয়? বা একজন নারী হিসেবে আপনি কি কোথাও বাধার সম্মুখীন হন? বা কি সমস্যা ফিল করেন? দেখেন, ৫ই আগস্টের সময় বা জুলাই আন্দোলনে কিন্তু নারীরাই সবচেয়ে বেশি নেতৃত্ব হুম। দিয়েছে। হুম। নারীরা সাহস জুগিয়েছে। দেখা যাচ্ছে তারা নিজেরাই বলেছে যে মেয়েরা আছে বলে তারা ওইখান থেকে উঠতে পারছে না, ছেলেরা। হুম। কিন্তু দেখেন, মেয়েদেরকে আসলে তখন এবং সব মিছিলের সামনে জায়গায় তো আমরা ছিল। মেয়েদেরকেই এটাই আমি বলি সবসময় যে দেখেছি। ব্যানার ধরতে মেয়েদেরকে সামনে রাখা হয়, মিছিলেও সামনে রাখা হয়। কিন্তু যখন তাদেরকে সম্মানের জায়গা বা পলিসি মেকিং অ্যান্ড ইমপ্লিমেন্টেশন এর জায়গাটা দেওয়া হবে, তখন কিন্তু নারীদেরকে দেওয়া হয় না। এর কারণে কিন্তু নারীরা পিছিয়ে আছে। নারীরা আসতে চায় না, যে আমাকে তো নারীরা তো স্বভাবত একটু অভিমানী হয় যে আমি কাজ করেছি, আমাকে দেওয়া হলো না, আমি আর যাব না। এটা হচ্ছে ১ম রিজন। দ্বিতীয়টা হচ্ছে আমাদের ওইরকম আসলে পরিবেশ নাই। শুধু জগন্নাথ বিশ্ববিদ্যালয় না, পুরো বাংলাদেশের যেই ন্যাস্টি পলিটিক্যাল সিস্টেম, যে মেয়েদেরকে হচ্ছে নিচের দিকে রাখতে হবে, মেয়েদেরকে দাবিয়ে রাখতে হবে। আর যখন মেয়েরা আসবে তখন তাদেরকে বিভিন্ন অনলাইনে বট আইডি দিয়ে আক্রমণ, স্লাট শেমিং, ব্যাশিং, এই জিনিসগুলোর কারণে আসলে মেয়েরা আসতে চায় না। এটা হচ্ছে সবচেয়ে বড় রিজন, যে আমি এখানে যাচ্ছি কিন্তু দেখা যাচ্ছে আমার নামে ২-১টা নোংরা কথা বলছে বা আমার কমেন্ট বক্সে এসে উল্টাপাল্টা কথা বলছে। তো এটা ফ্যামিলিতে ইমপ্যাক্ট পড়ে, তার মেন্টালি ইমপ্যাক্ট পড়ে। তো এই জিনিসগুলোর কারণে তারা চাইলেও আসলে আসে না। এই প্রশ্নটা আপনাকে অনেক শুনতে হয়েছে। শিবির সংশ্লিষ্টতা, যে শিবিরের সাথে আপনার একটা যোগাযোগ আছে বা আপনি শিবির মতাদর্শের। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে যে আপনি ছাত্রদলের রাজনীতি করছেন। এই ট্যাগিং বা এই যে আ আপনার নামে এই কথাগুলো বলা হয়, এটা কিভাবে ব্যাখ্যা করবেন? কেন? কারা করছে? শিবির শব্দটা কিন্তু ৫ই আগস্টের আগে তেমনভাবে ছিল না। এটা কিন্তু এখন আছে। তো আমি আমার ছবিগুলো হয়তো দেখেছে সবাই সোশ্যাল মিডিয়াতে, তো যে ছবিগুলো এসেছে হুম। সেইখানে দেখা যাবে যে আমি বর্তমানে যে ড্রেস আপে আছি হুম। আমার সেম ছিল, জাস্ট আমার মুখে জাস্ট এখন নিকাবটা আছে। হুম। হাত মোজা, পা মোজা থেকে সবকিছুই। তো নারী হিসেবে আমি শালীনতা বজায় রাখার চেষ্টা করি। হুম। আর আমি যখন জেলে গিয়েছিলাম, জেলে তো আসলে তেমন কোনো কাজ নেই। মানে ওই হুম। কাজগুলো বাধে। তো সেখানে কাজ করার মধ্যে আছে হচ্ছে নামাজ কালাম পড়া বা হচ্ছে ধর্ম নিয়ে ব্যস্ত থাকা হুম। আর বই পড়া। তো আমি জেল থেকে একটা শপথ করে বের হয়েছিলাম যে আমি কোনো ধরনের হারাম কাজে থাকবো না। হুম। এইটা আল্লাহকে আমি শপথ করে বের হয়েছি যে আল্লাহ, আমি যত কিছু হোক আমাকে সেফ রাখেন। আমি আমি হারাম কাজে থাকতে চাই না। হুম। তো সেই দিক থেকে আসার পরে জাস্ট নারী হিসেবে শালীনতার ব্যাপারটা আছে। আর সবচেয়ে ঊর্ধ্বে যেই কথাটা, আমি একজন মুসলিম। হুম। মুসলিম হিসেবে আমাদের মুসলিম আইনে, শরিয়া আইনে যেই নিয়মগুলো দেওয়া হয়েছে আমি সেগুলো পালন করার চেষ্টা করি। সেই দিক থেকে এই নিকাব পরা এতটুকু, আর বাকি জিনিসগুলো তো আগে ছিলই। হুম।
মানুষকে আমি যথেষ্ট সম্মান করি। কিন্তু এই যে আমি যে একটা মতাদর্শে আছি বা আমার এই লেবাস মানেই হচ্ছে শিবির, এই জিনিসটা আসলে আমার কাছে মানে খুবই হাস্যকর মনে হয়। কারণ প্রত্যেকটা মানুষের ব্যক্তি আদর্শ থাকতেই পারে। শরিয়াতেও কোথাও বলা হয়নি যে আমি মানুষকে আমার ইসলামের জন্যে মানে পুশব্যাক করব বা বিভ্রান্তিকর তথ্য হুম, হুম। ছড়াবো বা নারীরা হচ্ছে পর্দা করে ঘরের বাইরে যেতে পারবে না, এরকম কিন্তু আমাদের ইসলামে নেই। একদম সহজ ইসলাম, সবকিছুই সহজ। হুম। তো সবকিছু মিলিয়ে আসলে যারা এই ধরনের ট্যাগিং করে বা করেছে, চেষ্টা করেছে, তাদেরকে বলব যে আমি এরকম মতাদর্শের, আসলে আমি শিবির না বা এরকম কিছু না। এটা যার, যার ব্যক্তি স্বাধীনতা যে কে কোন মতাদর্শ বা দল মেইনটেইন করবে। মানে শুধুমাত্র পোশাকের কারণে আপনাকে ট্যাগিং দেওয়া হচ্ছে। জি, পোশাকের কারণেই। আচ্ছা, আগামীতে রাজনীতি করার কি কোনো মানে রাজনীতিতে আরো সক্রিয় থাকার কি কোনো প্ল্যান আছে আপনার? দেখেন, আমি এই ১ থেকে ১.৫ বছর অবজার্ভ করে গেলাম যে একা কি করা যায় আসলে? একা আমি অ্যাক্টিভিস্ট হিসেবে কতদূর কাজ করতে পারি। কিন্তু আমাদের বাংলাদেশের যে দলীয়করণের ব্যাপারটা, হুম, হুম, আপনি যতই ভালো কাজ করেন, যতই কিছু করেন, আপনার পিছনে যখন ব্যাক সাপোর্ট না থাকবে আপনি পারবেন না। হুম, সেই দিক থেকে স্বতন্ত্র নির্বাচনও করা হয়নি বা একা, একা কাজটাও কন্টিনিউ করা হয়নি। হুম, দেখা যাচ্ছে যখন আমি এই দলীয়করণে ছিলাম না, জুলাই পরবর্তীতে অনেক প্রোগ্রাম হয়। জুলাই অগ্নিকন্যা, সাহসী কন্যা বলে অনেকে সম্মাননা প্রদান করা হয়। যেখানে আমি কোনো জায়গায় ছিলাম না। কোনো কিছুতে আমি ছিলাম না। তারপরে হচ্ছে মানুষ আমাকে মানে আমি যতই ফাইট ব্যাক দিচ্ছি, মানুষ আমাকে ভুলতে শুরু করেছে বা আমার কাজ করার স্কোপ কমে যাচ্ছিল। হুম। এই কারণেই হচ্ছে মেইনলি আমার রাজনীতিতে আসা, যে আমি একটা প্ল্যাটফর্ম ছাড়া আসলে কাজ করতে পারব না। তো সেদিক থেকে যেহেতু এসেছি, মেয়েদের জন্য তো শুধু জগন্নাথে আমার সেফ একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করলে হবে না, যে হুম। যোগসুতে আল্লাহ চাইলে নির্বাচিত হয়ে জিএস হয়ে মেয়েদের জন্য একটা সেফ এনভায়রনমেন্ট করলাম। আমার তো পুরো দেশে অনেক নারীরা আছে। নারীরা পিছিয়ে আছে, প্রত্যেকটা জায়গায় নারীদেরকে মানে নারীরা অবহেলিত হচ্ছে। তো সেই কাজটার জন্য ইনশাআল্লাহ আমি ইন ফিউচার ওই জায়গাগুলো নিয়ে কাজ করব। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী ছাত্র সংসদ নির্বাচনে আপনি ঐক্যবদ্ধ নির্ভীক জোবিয়ান প্যানেল থেকে জিএস নির্বাচন করছেন, জিএস পদে। এই পদে দাঁড়ানোর মূল অনুপ্রেরণা কি আপনার? দেখেন, মূল অনুপ্রেরণা হচ্ছে মানে রিলিজিয়াস মানে কয়েকটা দিকে চিন্তাভাবনা করে আরকি। প্রথমত আমি যখন চিন্তাভাবনা করলাম যে আমি নির্বাচন করব, তখন আমার মাথায় আসলো যে আগে এই ব্যাপারে ইসলাম কি বলে? সেই জিনিসটা আমি একটু দেখি। তো পরবর্তীতে আমি দেখলাম যে বিভিন্ন হাদিসের রেফারেন্স দিয়ে এটা যে মেয়েরা কিন্তু সেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় থেকেই তারা কিন্তু পরামর্শ দিয়ে সাহায্য সহযোগিতা করেছে। কিন্তু একটা কথা হচ্ছে, নারীরা নেতৃত্ব দিতে পারবে না। নেতৃত্ব বলতে বোঝায় যে মানে সংসদে প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি একজন নারী হতে পারবেন না। কিন্তু একজন সাংসদ বা মন্ত্রী হিসেবে একজন নারী কাজ করতে পারবে। হয়তো কনসেপ্টটা এরকম। যদি হুম, ভুল হয় তাহলে আগে থেকেই দুঃখিত। তো সেদিক থেকে ভীপিত হচ্ছে আসলে ওই জায়গাটা, যে একদম ফার্স্ট এ। তো হুম। এইজন্য 2nd পোস্টটা আসলে চুজ করা। এটা ছিল ফার্স্ট রিজন ইসলামিক দিক থেকে। ২য় রিজনটা হচ্ছে যে আসলে মেয়ে হিসেবে আমার কিছু বাইন্ডিংস থাকবে, এটা মানতে হবে। দেখা যাচ্ছে যে আমি হয়তো হঠাৎ করে রাত-বিরাতে ছুটে যেতে পারবো না, বা আমি হয়তো কাজ করলেও একজন পুরুষের যতটা সক্ষমতা, শারীরিকভাবে আমার সেই সক্ষমতাটা নেই, আমার সেটা মেনেই নিতে হবে। তো এজন্য হচ্ছে আমি সুপার 1 এ যাইনি। সুপার 2 ই হচ্ছে চুজ করা। ৩য় রিজন হচ্ছে একটা যে মেয়েরা আসলে ওই যে বললাম না যে নিচের দিকে থাকো, আমাদের আন্ডারে থাকো। তো ওই দিক থেকে দেখা যাচ্ছে সবগুলো পোস্ট অবশ্যই সম্মানীয়। সম্পাদকীয় পোস্টগুলো সম্মানীয়, সদস্য পোস্টগুলো। হুম, কিন্তু এই যে সুপার 3 এর যে ব্যাপারটা, মানে আমি আমার মেইন টার্গেট ছিল আমি প্রত্যেকটা সেক্টর নিয়ে কাজ করব। কিন্তু যখন আমি একটা স্পেসিফিক সম্পাদকীয় পদে চলে গেলাম, তখন আমার ওই গ্রাউন্ডটার মধ্যেই থাকতে হবে, যেটা আমি চাচ্ছিলাম না। তো প্রত্যেকটা সেক্টরে যাতে কাজ করতে পারে, এটা একটা রিজন। আরেকটা রিজন হচ্ছে এই যে মেয়েরা যে আসলেই কিছু করতে পারে, সেই জিনিসটা মেয়েদের অ্যাজ আ আইডল হিসেবে আমি আগে থেকেই ছিলাম। আমি অনেকের ইন্সপায়ারেশন ছিলাম। তো সেই দিক থেকে তারা যাতে মনে করতে পারে যে আমাদের খাদিজাতুল কুবরা আপু তো জিএস হিসেবে দাঁড়াতে পেরেছে। তারপর হচ্ছে সে আন্দোলনও করছে। সে আমাদের অধিকার বা দাবি আদায়ে কাজ করছে। তাহলে আমরাও তো পারবো। আমরাও তো নিজেদের অধিকার হুম। নিয়ে মুখ খুলতে পারবো। এইরকম একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করার জন্য আসলে এখানে আসা। মত প্রকাশের জন্য আপনি জেলে গেছিলেন। এখন ক্যাম্পাসে কতটা মত প্রকাশ করতে পারছেন? এখনকার পরিবেশ উম কিরকম বলে আপনি আমি মনে করেন? আমি খাদিজাতুল কুবরা যখন কথা বলেছি হাসিনার বিরুদ্ধে, তখন কিন্তু কেউই কথা বলতে পারেনি।
ইতিহাসে হচ্ছে আমি একজন যাকে হচ্ছে হাসিনা সবচেয়ে বড় হাতিয়ার হিসেবে ইউজ করেছে মানুষের মুখ বন্ধ করার জন্যে। তো ক্যাম্পাসে আসলে কথা এখন বলতে পারছি। এখনো পারছি আসলে। যখন আসলে কোনোভাবে ক্ষমতার থেকে মানে না পাবো বা কোনো একটা যে জায়গায় আছি সেখান থেকে নির্বাচিত হতে না পারি, হয়তো বাকরুদ্ধ হলেও হতে পারে যে চাইলেও আমি আমার মত প্রকাশ করতে পারবো না। এরকম কিছু একটা এনভায়রনমেন্ট যদি ক্রিয়েট হয়। কিন্তু আশা রাখছি যে এরকম কিছু হবে না। আপনার রাজনৈতিক আদর্শ বা মডেলকে কাকে দেখে আপনি অনুপ্রাণিত হন? সামনের দিকে যেতে চান? ৫ই আগস্টের আগে কি রকম ছিল কিন্তু এখন যে জিনিসটা আর কি দেখছি যে আমাদের বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ন্যাক্কারজনক এবং সবচেয়ে লজ্জাজনক কাজ করেছে আমাদের ফ্যাসিস্ট হাসিনা। যদি সে এরকম সাহসী হতো তাহলে সে কিন্তু দেশ থেকে পালাতো না। এই ব্যাপারটা খুবই ইন্সপায়ারিং। আমি ছাত্রদল করি বলে এই কথাটা বলছি, আসলে তা না। আমাদের যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আছেন, আপসহীন বলা হয়। কারণ সে এত কিছুর পরেও কিন্তু সে দেশ থেকে পালায়নি। তার সন্তান মারা গেল, আরেক সন্তান দেশের বাইরে। কোনোভাবেই তাকে আসলে দেশ থেকে তাড়ানো যায়নি। এই জিনিসটা আসলে খুব বেশি ইন্সপায়ারিং যে কি পরিমাণে লজ্জার হলে একজন প্রধানমন্ত্রী সে দেশ থেকে পালিয়ে যায়। আর আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া সে কিন্তু পালায়নি। সেও তো শেখ হাসিনার রোষানলে পড়েছে আমার মতো। তো আমার তাকে আসলে ভালো লাগে এখন। দেখি তার মতো আসলে কতটুকু হওয়া যায়। অ্যাজ আ রোল মডেল সে তো রোল মডেল হিসেবে নারীদের জন্য কাজ করেছে। আরেকটা কথা হচ্ছে রিসেন্টলি সশস্ত্র দিবসে মেবি সে হুম, যখন গেল, হুম, হুম। ২০ দেখলাম যে তার হাতটা একদম মানে বিষক্রিয়ার কারণে এই জিনিসটা হয়েছে। তো আমার না খুব খারাপ লেগেছে। মানে আমি তখন মানে এত খারাপ লেগেছে, এটা সবার খারাপ লেগেছে। আমি হুম, দেখেছি সোশ্যাল মিডিয়ায় অনেকে দুঃখ প্রকাশ করেছে। তো আমার আসলে খুব শখ যে আমি যে এটলিস্ট ওই হাতটা একটু ধরবো। ১ সেকেন্ডের জন্য হলেও আমি একটু হাতটা ধরতে চাই। মানে একটা মানুষকে কি রকম করেছে। দেখা যাক এখন। আমিও চাচ্ছি তার কাছে আসলে বিজয়ের ভেসেই যেতে। যাতে আমি সেই সম্মানটা রাখতে পারি। বাকিটা যদি আল্লাহ চায়, আল্লাহর হাতে আছে সবকিছু। আমার শেষ প্রশ্ন, যদি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জিএস নির্বাচিত হন, তাহলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মান উন্নয়নে আপনি কি কাজ করবেন? আপনার প্রতিশ্রুতি কি? শুধু প্রতিশ্রুতি দিলেই হবে না, ইশতেহার দিয়ে গেলেই হবে না। আমি হুম, কি কাজগুলো করতে পারবো সেই জিনিসগুলোও কিন্তু ভাবতে হবে। দেখা যাচ্ছে আমি খুব চাকচমকভাবে আমার শিক্ষার্থী ভাই-বোনদের কাছে বললাম যে আমি এইটা করব, ওইটা করব। হুম, এটা কিন্তু হলো না। তো আমি আসলে অনেক ভেবেছি। ভেবেচিন্তে আমার ইশতেহারে যে জিনিসগুলো রেখেছি, আমার মনে হয় সেই জিনিসগুলো আমি ১ বছরের মধ্যেই কমপ্লিট করতে পারবো। আমার ইশতেহারের মধ্যে আছে হচ্ছে যে 2nd ক্যাম্পাসটা ১ বছরে চেষ্টা করলে আদৌ সম্ভব হবে কিনা জানি না, কিভাবে কাজ ত্বরান্বিত করা যায়। কিন্তু সেটার জন্য আমি আমার বেস্ট ট্রাই করব। এর জন্য প্রশাসনকে চাপ দিয়ে হোক, হুম, মন্ত্রণালয়ে যাওয়া হোক, যা করা লাগে আমি করব। হুম, হুম, ততদূর পর্যন্ত হয়তো আমার রিচ আছেও আলহামদুলিল্লাহ। হুম, বা ইন্টারন্যাশনালে যদি লাগে সেটাও আমি করতে পারবো বলে আমি আশা রাখছি। এটা একটা ব্যাপার গেল। তারপরে আবাসন বৃত্তি বা খাবারের মান এগুলা চাইলেই, যখন একটা ছাত্র সংসদ হবে তারা চাইলে এই জিনিসগুলো চেঞ্জ করতে পারবে। তো হুম, এই জিনিসগুলো আছে। তারপরে হচ্ছে যে আমাদের মেয়েদের তো প্রত্যন্ত অঞ্চল থেকে বেশি আসে বা একটা পর্যায়ে যে বাবা-মার পক্ষে সম্ভব হয় না মেয়েদেরকে দেখা বা খরচ দেওয়া। তাদের হুম, বিয়ে হয়ে যায়, বাচ্চা হয়। হুম, হুম, সেই বাচ্চা রেখে আমার অনেক ব্যাচমেট আছে যারা বা সিনিয়র আছে। দেখা যাচ্ছে বাচ্চা এনে মানে তার নানু আসছে, দাদু আসছে বা ফুপি আসছে, একটা টেবিলের উপর বাচ্চাকে শোয়ায় রাখছে। তো এগুলো আমার কাছে খুব খারাপ লাগে। তো মেয়েদের জন্য একটা ডে কেয়ার আছে, ওইটা মডিফাই করা। এটা করা তো অসম্ভব কিছু না। এটা করতে সর্বোচ্চ আমার মানে আমি জাস্ট গেলেই হয়তো ১০ থেকে ১৫ দিনের জাস্ট একটা প্রসিডিউর হতে যত সময় লাগে এটা করতে পারবো। বাহিরের থেকে বা জায়গা থেকে স্কলারশিপ বা ফান্ডিং এনে মেয়ে ছেলেদেরকে স্কলারশিপ দেওয়াটা এটাও আমি পারবো ইনশাল্লাহ। তারপর সিজে ইমপ্রুভমেন্ট করা বা মেডিকেল সার্ভিস দেওয়া, বিভিন্ন মেডিকেলের সাথে কথা বলে 50% ছাড় নিয়ে আসা। এগুলো তো আসলে খুব বেশি টাফ বলে আমার মনে হয় না। তো ইনশাল্লাহ যখন দেখেন আমি ব্যক্তিগতভাবে হয়তো করতে পারবো, কিন্তু যখন আমি দলীয় দিক থেকে যাব, ব্যবসায়ী হোক বা যেজন, তাদের একটা ইয়ে থাকবে যে ওরা তো একটা নির্দিষ্ট দলের আছে, আমি হুম। দিব বা না দেব। তো যখন ছাত্র সংসদ হয়ে যাব, তখন আমি শিক্ষার্থীদের হয়ে যাব, তারা মনে করবে এটা স্টুডেন্টদের জন্যই। তো এইটাই হচ্ছে পার্থক্য যে যোগসু আর একটা রাজনৈতিক দলের। আমি হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমার ভাই বোনদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। সেটা হচ্ছে যে আমরা বিগত নির্বাচনগুলোতে অনেক কিছু শুনেছি, জেনেছি। আমরা যেহেতু শিক্ষিত, তাহলে গ্রামের ওই প্রত্যন্ত অঞ্চলের একটা লোকের সাথে হয়তো আমাদের অনেক পার্থক্য আছে। নরমালি ইলেকশনের সময় দেখা যায় যে গ্রামের একজন মানুষের হাতে ৫০০ টাকা, ১,০০০ টাকা গুঁজে দিলে তারা হুম, আমাদেরকে ভোট দিয়ে দেয়, প্রার্থীদেরকে।
কিন্তু আশা করি এই ব্যাপারটা আমার ভাই-বোনেরা করবে না। তারা যথেষ্ট আত্মমর্যাদা সম্পন্ন। কারণ জগন্নাথ বিশ্ববিদ্যালয় একমাত্র একটা বিশ্ববিদ্যালয় যারা জীবনের সাথে যুদ্ধ করে বেঁচে থাকে, যাদের আবাসন নাই, বৃত্তি নাই, খাবারের অবস্থা খারাপ। তো সেই দিক থেকে আমার মনে হয় তারা একেবারে নির্বাচনের শেষ দিন পর্যন্ত, ইভেন নির্বাচনটা শেষ হওয়ার আগ পর্যন্ত তারা তাদের জায়গায় সৎ, ন্যায় এবং লিবারাল থাকবে। কারো কোনো কিছুর মোহে পড়বে না এবং তারা একমাত্র যোগ্য ব্যক্তিকেই নির্বাচন করবে। আপনাকে অনেক, অনেক ধন্যবাদ। আপনি আপনার গুরুত্বপূর্ণ সময় আমাদেরকে দিয়েছেন। আপনাকে অনেক ধন্যবাদ। নিউজ 24 কে আরো অনেক ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের খাদিজাতুল কুবরা, যিনি ২০২২ সালে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার হয়েছিলেন এবং প্রায় ১.৫ বছরের মতো জেলে ছিলেন। পরবর্তীতে মুক্ত হয়েছেন এবং সামনে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ নির্বাচন, সেখানে উনি জিএস পদে নির্বাচন করছেন। দর্শক, আপনারা দেখছেন রহমানির সাথে অনুষ্ঠান। আমাদের সঙ্গেই থাকবেন। আমি কায়সার রহমানি। আগামীতে আবার আসবো আপনাদের সামনে। নতুন কোনো অতিথিকে আমাদের অনুষ্ঠানে নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। ভালো থাকুন।